উপস্থিত আছেন এই সংগঠন আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠা বিএনপি সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আমরা বিএনপি পরিবারের আরেকজন উপদেষ্টা আমাদের আলমগীর কবি, অত্যন্ত পরিচিত মানুষ, কিন্তু হঠাৎ করে নামটা ভুলে গেলাম। আর এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক ভাইরা, আমরা বিএনপি পরিবার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জুলাই আগস্টের আন্দোলনে যিনি তার নেতৃত্ব দিয়ে পটভূমি তৈরি করেছিলেন, বিজয়ের পটভূমি তৈরি করেছিলেন দেশনায়ক তারেক রহমান। বন্ধুরা আমার, এখানে এসে উপস্থিত হলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, বারবার কারার নির্যাতিত তানভীর আহমেদ রবি। নেতৃবৃন্দ, আমি যে কথাটি বলছিলাম যে আমরা বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের সৃষ্টি একটি সংগঠন। এটা গতানুগতিক রাজনৈতিক যেমন সংগঠন হয়, মিছিল মিটিং বা অন্যান্য যে সাংগঠনিক যে কর্মসূচি সেটি নয়। ইনি বিএনপির পক্ষ থেকে একটি মানব সেবামূলক সংগঠন করেছেন। দেশনায়ক তারেক রহমান তিনি রাজনীতির যে ব্রত, সেই ব্রতটা নিয়েছেন যে মানব কল্যাণের মধ্যে দিয়ে আমরা যত নিজেকে নিয়োজিত রাখব, দল এবং বিএনপি সংগঠন আরো মজবুত হবে, জনগণের মধ্যে ওটা আরো জনপ্রিয় হবে। তিনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি, তার অনেক আগে থেকেই অত্যন্ত নীরবে নিভৃতে সারা দেশে যারা বর্বর স্বৈরাচারী শাসনের দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ অন্ধ হয়ে গিয়েছেন এবং পুরো পরিবারে যে শহীদ হয়েছে, এই সব পরিবার এবং এই সমস্ত আহত মানুষ, পঙ্গু মানুষের উনি খোঁজ দিতেন এবং তাদেরকে যতটা সম্ভব সহায়তা করতেন। এখন এটিকে একটি অর্গানাইজড ভাবে একটি সাংগঠনিক রূপ দিয়েছেন আমরা বিএনপি পরিবার, যার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান রুমন, এবং তার সাথে আছেন আরেক ছাত্রনেতা আমাদের কৃষিবিদ মিথুন, এবং আরো অনেক বলিষ্ঠ দক্ষ সংগঠক, যেমন এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, যেমন এখানে আলমগীর কবি সুদূর আমেরিকা থেকে, তারাও সহযোগিতা এবং নানাবিধ তাদের শ্রমের মধ্যে দিয়ে এই সংগঠনটিকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। সেই সমস্ত মানুষ যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা শেখ হাসিনার বর্বর দুঃশাসনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সহায়তা দানের জন্য। তো আমি সাধারণত রুমমন্দের এই আমরা বিএনপি পরিবারের কোনো আমন্ত্রণ পেলে সাধারণত সেটা হাতছাড়া করি না, কারণ আমরা তো রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী, আমরা প্রতিনিয়ত আমরা মিছিল মিটিং সাংগঠনিক সভা এগুলোর মধ্যেই ব্যস্ত থাকি, কিন্তু এই ধরনের মানব হিতৈষী কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে মনটা আরো বেশি প্রশস্ত হয়, মনটা খুবই ভালো লাগে যে না, রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমি নিজে এমপি হব, আমি নিজে বড় পদে যাব, আমি অনেক বড় বড় কি বলে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করব, এটাই তো নয়। হ্যাঁ, সেটা তো আসবে আমার পরবর্তী পর্যায়ে। আমি কতটুকু মানব সেবার থেকে নিয়োজিত রাখতে পারলাম, তার উপরেই তো মানুষ আমাকে বিবেচনা করবে যে না, এই ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি করলে সে সত্যিকার আমাদের এই এলাকার প্রতিনিধিত্ব করবে। এই উদ্দেশ্য নিয়েই এই সংগঠনটি করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখন যদি আমি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যাই, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে
কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না, এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতাকর্মী গুম হয়েছে, শুধু একটাই কারণ, আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কেউ যদি সজীব ওয়াজেদ জয় তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোনো প্রশ্ন করার, কথা বলার কারো কোনো ক্ষমতা ছিল না। কেউ সামান্য লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব, তার বয়স তখন 83-84 বছর। ওই বয়সেই তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছে। 72 থেকে 75 এই প্রধানমন্ত্রীর বাপের আমল এইরকম দুঃসময় ছিল। রক্ষী বাহিনীর সেই বিভৎস অত্যাচারের কাহিনী এখনো যাদের বয়স 70-80 এমনকি 60-ও না, যাদের 65 থেকে 70 এবং উপরে, তারা বলতে পারবে কি ভয়ঙ্কর দুঃসময় তারা দেখেছে। কিন্তু শেখ হাসিনার বাবার নামে, পিতার নামে সেই সময়ে তার দুঃশাসনের কথা যদি শেখ হাসিনার আমলে কেউ বলতে যেত তাহলে তাকে আর ফিরিয়ে আনা যেত না। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন শেখ হাসিনা। সে তার বাবা, তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলি কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন এদের। তাই যে আমি কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব, সে জ্বালানির সংস্থান নেই, নতুন করে কোনো গ্যাস কূপ খনন করা হচ্ছে না, অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না লাগলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে, এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন। আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে, এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা। স্কুল কলেজের কত মাসুম বাচ্চা জীবন কেড়ে নিলেন, তারপরেও তার কোনো বিকার নেই। এবং সেই যে আন্দোলনের যে বর্বর প্রতিহিংসার রেশ কিন্তু এখনো রয়েছে। মাত্র 2-3 দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল। এই 48 দিন ধুকতে ধুকতে ওই পুলিশের গুলি খাওয়া বাচ্চা ছেলে রাতুল শিক্ষার্থী হয়তো 1-2 পড়তো, এই শিশু শিক্ষার্থী কয়েকদিন আগে মারা গেল। শেখ হাসিনার বর্বর হিংসার, রক্ত ঝরানো হিংসার সেই প্রতিফলন কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি। এখনো যারা অনেকে আহত হচ্ছে, কোনো না কোনো দিন কোনো যুবদলের নেতা অথবা কোনো সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়ে ধুকতে জীবন চলে যাচ্ছে। তারপরে অনেকে মায়া কান্না কানে। তার কেউ মন্ত্রীরা বলেছে না, শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার বিকল্প কি, শেখ হাসিনা না থাকলে বিভৎস অবস্থা তৈরি হবে। ওবায়দুল কাদের একবার বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে, আবার আরেকবার বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে। তো 5ই আগস্ট হলো, শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, কিন্তু কই
ওবায়দুল কাদের যে বললেন, ওর মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, তো কিছুই তো হলো না। এই যে পুলিশ এত আক্রমণ করেছে, কয়জন পুলিশ ক্ষতিগ্রস্ত, এটা তো একটা বিপ্লবে তো যারা ক্ষতিগ্রস্ত, যারা আক্রান্ত, যাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছে, তারা তো একবার ঝাঁপিয়ে পড়ার কথা। তারপরে তো একটা আওয়ামী লীগের কোথাও কোন ধরনের তাদের কোনো একেবারে তাদের একটা পশমের উপরে আঘাত আসে। এইভাবে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই যে কথাগুলো বলেছে, শেখ হাসিনার পরে কে বিকল্প কে বলেছে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আপনার টেলিভিশনের মালিক হওয়া যায়, রেডিওর মালিক হওয়া যায়, আপনার বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া যায় এবং জনগণের টাকা পাচার করা যায়, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করা যায়। এই কারণে এমন ইস্তাবকের দল, এমন মুসাহাবের দল তারা তৈরি করেছিলেন যে তারা এই সমস্ত কথাগুলো বলেছিলেন। ওই সজীবদের জয় দেখি সেই সুদূর আটলান্টিকের পার থেকে মাঝে মাঝে দুই একটা বাণী ছাড়েন, কত কথাই না তিনি বলেছেন। এবং আমি শুধু এখন এই কথাটাই বলবো যে শেখ হাসিনা, আপনার তো সন্তান দুইজন, একটা ছেলে একটা মেয়ে, আপনি তাদেরকে কিন্তু ভদ্রতা, শিষ্টাচারের কালচারও শেখান। এই সজীবদের জয় দেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতা। আমরা কোনোদিন শেখ হাসিনা এই যে বর্বরচিত তার যে আচরণ, এই যে তার দ্বারা কত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, আমরা যারা এখানে বসে আছি, এই রবিন সহ থেকে শুরু করে এখানটায় কতবার কারাগারে যেতে হয়েছে, কতবার রিমান্ডে যেতে হয়েছে, মাসের পর মাস শুধু রিমান্ডেই থাকতে হয়েছে, কিন্তু তারপর শেখ হাসিনাকে আমরা তুই বলে কখনো সম্বোধন করি না, আপনি বলেই সম্বোধন করেছে সবসময়। কিন্তু এরা এই শেখ পরিবার, এরা ভদ্রতা এবং কালচারও এরা শিখেনি, এরা শিষ্টাচার শিখেনি, শুধু ধৃষ্টতা, শুধু ঔদ্ধত্য আর নিজের অহংকার। এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে, এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করেন, করবেন কেন? উনি দেখেছেন এই যে সাদ্দাদের বেহেস, এই নমরুদের বেহেস তিনি যে বানিয়েছেন, এখান থেকে তিনি সরে যাবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ এইভাবে যে ধেয়ে এসে তার স্বাদের বঙ্গভবন, শ্যামলীর সেই স্বাদের গণভবনের দিকে ধেয়ে যাবে, এটা তিনি কল্পনাই করতে পারেননি। এই পারেননি বলেই তার আজকের মানে স্বাদের সিংহাসন মাটিতে লুটে পড়ে যাচ্ছে। কি অন্যায়টা আপনি করেছেন! আপনি বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছেন, সমবেদনা কি বলে রাজনৈতিক দল, গণতন্ত্র রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছেন, কিন্তু আপনি একজন নারী হয়ে, মহিলা হয়ে আপনি এত নির্দয়, বিবেকহীন স্কুল কলেজের ছেলেদেরকে গুলি করতে দ্বিধা করলেন না, এত পাশবিক আপনি। তারপরেও আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলছেন, আমি তোমাদেরকে তো অনেক কিছু দিয়েছি, তোমরা কেন এইটা দমাতে পারছো? আর দমাতে গেলে তো বুলেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, একটা পর্যায়ে তারা জনগণের পক্ষে, মানুষের পক্ষে তারা এসে দাঁড়িয়েছে। আজকে এখন যে যতটুকু স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি, সেটা ছাত্র জনতার এই সম্মিলিত আন্দোলন, তাদের আত্মত্যাগ, তাদের জীবন উৎসর্গ করা এবং এর সাথে সেনাবাহিনীর যে সমর্থন, এটা দারুণভাবে সর্বত্র কাজে লেগেছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছে। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলে, কিন্তু অতটা আমল দেয়নি, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন, কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলেছেন
যে ভিনদেশী নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বিজেপি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢুকানো হয়েছিল, কারণ তারা হিন্দিতে কথা বলছে। আমরা তখন কারাগারে, এই ধরেন 5ই আগস্ট, 4 আগস্ট, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের কথা আমরা কারাগারে শুনলাম। সেখানে একজন ব্যক্তি একটা এলাকার, মানে একটা হাউজিং এলাকার একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি এই বাচ্চারা যারা আন্দোলনে ছিল তাদেরকে তিনি খিচুড়ি খাওয়াচ্ছেন তো এবং পানি দিচ্ছিলেন। এই অপরাধে তাকে গ্রেফতার করেছেন। উনি আমাকে বললেন যে বিজেপির একটি গাড়ি থেকে আমাদেরকে বলছে এই আন্দার যাও, আন্দার যাও। তো বিজেপি, বাংলাদেশ বর্ডার গার্ড বা পুলিশ, এখানে তো আর কেউ বন্ধুরা, তো এটা তো আমি নিজের কানে শুনেছি বা একটা প্রমাণ। কালকে যখন চিফ প্রসিকিউটর এটি বলছেন, তো নিশ্চয়ই উনি তো একজন বিজ্ঞ আইনজীবী, তিনি তো আর খামাখা মন গড়া বা মুখরোচক কথা বলবেন না। শেখ হাসিনা এই কাজগুলো করেছেন, এই কাজগুলো করেছেন এই কারণেই যে নিজের দেশের লোক বিদ্রোহ করতে পারে, অতএব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি আমার প্রিয় দেশের কিছু লোককে ঢুকিয়ে রাখি। নাহলে বাংলাদেশের বিজেপি পুলিশ, এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না। তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, নিজের গদি রক্ষার্থে ভিনদেশী মানুষদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে এই শিশু বাচ্চাদেরকে, এই কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করিয়েছেন। আপনার মতো এত বড় ঘাতক আর পৃথিবীতে কেউ ছিলেন বলে আমার মনে হয়। আপনি বিদ্যুৎ 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলেছেন। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে, কারণ জ্বালানির তো সংস্থা সেই কেন্দ্রগুলি বসিয়ে রেখেছে। এখন সেটা হাড়ে হাড়ে টাই পাওয়া যাচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল, যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের যে সুন্দরবন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা ধ্বংস হতে থাকবে। সেই আলামত শুরু হয়েছে এবং সেইটা আবার করা হচ্ছে যৌথ মালিকানায়, ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানায়। এর এমডি, বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন যৌথ মালিকানার নামে, এবং তারা এখানে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই কারখানাটি, এই বিদ্যুৎ কেন্দ্রটি তারা স্থাপন করেছেন। আমাদের পরিবেশ, আমাদের সুন্দরবন সমস্ত কিছুকে ধ্বংস। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথাই আপনাদের সামনে বললাম। আমাদেরকে একটি সুন্দর এবং শক্তিশালী মজবুত গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ করতে হবে। এই দেশ আমাদের, এই দেশ এদেশের জনগণের, এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দিবে না, কোনো প্রভু এসে এইখানে মানে এটাকে গঠন করবে না। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে। শেখ হাসিনা যেমন পরমুখাপেক্ষী করতে চেয়েছে, সেই পরমুখাপেক্ষী চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মনির্ভরশীল জাতি, যিনি খাল কেটে উৎপাদন বৃদ্ধি করেছিলেন, যিনি গার্মেন্টস রপ্তানির ব্যবস্থা করেছিলেন,
যিনি ম্যান পাওয়ার রপ্তানির ব্যবস্থা করেছিলেন, সবই তো জিয়াউর রহমানের অবদান। নারী শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত, আইএফ পর্যন্ত যিনি নারী শিক্ষার জন্য যে তিনি বেতন মওকুফ করেছিলেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এই যে মানে নিজের পায়ে দাঁড়ানোর যে দর্শন, এটা হচ্ছে বিএনপির দর্শন। বিএনপির নেতারা এই দর্শন দিয়ে গেছেন।